একজন স্ত্রী তার স্বামীকে নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু যদি এমন হয় এই বিশ্বাসের সুযোগ নিয়ে কোনো স্বামী তার স্ত্রীকে দিনের পর দিন ঠকিয়ে অন্য নারীদের সাথে ঘনিষ্ঠ হতে চায় এবং তার স্ত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দেয়, তাহলে সেই স্বামীর স্ত্রী কিভাবে এই পরিস্থিতি সামলাবে? সে কি তার স্বামীর উপর কোনো ভয়ঙ্কর প্রতিশোধ নিবে, নাকি নিজেই হয়ে উঠবে অন্ধকার জগতের গ্ল্যামার কুইন? এমনই একটি গল্প নিয়ে নির্মিত পাপ কাহিনী ওয়েব ফিল্মটি। মুভিটির কাহিনী যেন পুরোটাই এক বাস্তবতার প্রতিচ্ছবি, যেসব ঘটনা আমাদেরই আশপাশে ঘটে চলেছে। তবে এই মুভিটিতে দারুণ একটি মেসেজ দেওয়া হয়েছে, যা প্রত্যেকের জানা দরকার। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা রুনা খানকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে রূপা। সে তখন মদ হাতে নিয়ে তার অসুস্থ স্বামীর সামনে আসে এবং সে তার স্বামীকে বলে, এই পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ প্রতিশোধে। একটা মানুষ যখন তার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পায়, তখন সেই মানুষটার উপর প্রতিশোধ নিতে পারলে যে আনন্দ হয়, সেই আনন্দ অন্য কোনো কিছুতেই মেলে না। আজকে তুমি নিঃস্ব, অসহায়, পঙ্গু, আর আমি রানী, এই রাজ্যের রানী। কিন্তু বিশ্বাস করো, আমি এমন রাজ্যের রানী হতে চাইনি। আমি সারা জীবন তোমার রানী হয়ে থাকতে চেয়েছিলাম। কতই না ভালোবেসেছিলাম তোমাকে। এসব বলে রূপা আফসোস করতে থাকে। আর তখন আমরা দেখি রূপার স্বামীর চরিত্রে অভিনয় করেছে শাহরিয়ার নাজিম জয়। এই গল্পে তার নাম থাকে মফিজ। তবে বর্তমানে দেখা যায় মফিজকে গত 9 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এটা নিয়ে রূপা পুলিশের কাছেও কোনো অভিযোগ করেনি। 9 মাস পরে মফিজের গ্রামের এক বন্ধু পুলিশের কাছে মফিজ হারিয়ে যাওয়ার অভিযোগ করে এবং সে তার অভিযোগে প্রধান সন্দেহভাজন হিসাবে মফিজের স্ত্রী রূপাকেই দায়ী করে। এজন্য রূপাকে পুলিশের টিম ইন্টারোগেট করা শুরু করে। তবে রূপা তার স্বামী হারিয়ে যাবার কথা স্বীকার করলেও তার সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে। তবে মফিজের বন্ধুর কাছ থেকে পুলিশ আরও কিছু তথ্য পেয়েছে। যেমন মফিজ একসময় পঙ্গু হয়ে পড়েছিল এবং তার এক হাত কোনো দুর্ঘটনায় কাটা পড়েছিল। তখন রূপা মফিজকে দেখিয়ে দেখিয়ে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতো। রূপা তখন তার সকল অপরাধ স্বীকার করে। সে বলে, আমি প্রতিশোধ নিছি। কিন্তু এটা কিসের প্রতিশোধ? রূপা কেন নিজের অসুস্থ স্বামীকে সামনে রেখে পরপুরুষের সাথে মিলন করত? এসব জানাতে ঘটনা চলে যায় অতীতে। অতীত থেকে আমরা জানতে পারি রূপা ছিল খুবই সাদাসিধে গ্রামের একটা সহজ সরল মেয়ে। তবে তার গায়ের রং ছিল একটু কালো এবং তার চোখের জ্যোতি ছিল দুর্বল। এই দুয়ের কারণে রূপা সবসময় ইতস্তত বোধ করত। কেউই তাকে খুব একটা মূল্য দিত না। বিয়ের বাজারেও সে তেমন একটা গুরুত্ব পেত না। তবে তার বাবার ছিল অঢেল সম্পত্তি। রূপা যেহেতু উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তি পাবে, এজন্য তার বিয়ের সম্বন্ধ আসতো ঠিকই, কিন্তু তার কালো চেহারা আর চোখে কম দেখা নিয়ে বিয়ে ভেঙে যেত। শেষমেশ তার বিয়ে হয় মফিজ নামের এক বেকার ছেলের সাথে। এই মফিজ রূপাকে প্রচন্ড ভালোবাসার অভিনয় করত। সবকিছু থেকে রূপাকে এমনভাবে আঁকড়ে রাখত যা দেখে মনে হতো মফিজ রূপাকে ভীষণ ভালোবাসে। সেই সাথে সে এমন একটা ভাব করত যেন মনে হতো রূপার সম্পদের প্রতি তার কোনো লোভই নেই। স্বামীর এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে রূপা মফিজকে অন্ধ বিশ্বাস করে বসে। রূপা যেহেতু সমাজের সহজ সরল মেয়ে আর তার স্বামীর প্রতি তার অনেক বিশ্বাস, তাই সে তার স্বামীকে এমন বেকার দেখতে চায় না। সে চায় তার স্বামীও কিছু একটা করুক। এজন্য রূপা তার নিজের জমি জমার বিশাল একটা অংশ স্বামীকে ব্যবসার পুঁজি হিসাবে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এখানে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি তারা অনেক দিন যাবৎ একটা সন্তান নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সুখবরটা তারা এখনো পায়নি। তবে এবার রূপার সন্দেহ হয়তো তাদের কোলজুড়ে সন্তান আসবে। আর সেই সুখবরের আশায় তারা ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার চেকআপের পর তাদেরকে কনফার্ম করে তাদের কোলজুড়ে সন্তান আসছে, যা শুনে রূপা এবং মফিজ অনেক খুশি হয়। তবে এরপর ডাক্তার জানায় প্রথম 3 মাস এবং শেষ 3 মাস স্বামী স্ত্রীর মিলন খুবই ঝুঁকিপূর্ণ, আর তাই তারা চাইলে প্রথম 3 মাস রূপাকে বাপের বাড়িও রাখতে পারে। এতে রূপা যত্নও পাবে আর ওইসব দিকে নিরাপদেও থাকবে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় রূপাকে এই 3 মাস বাপের বাড়িতে রাখবে। এরপর তারা বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পায় মফিজউদ্দিন আহমেদ গার্লস হাই স্কুল অ্যান্ড মহিলা কলেজ, যা দেখে মফিজ খুশি হয় আর বলে, দেখো এটা আমার নামে কলেজ।
মফিজের এমন খুশি হওয়া দেখে রূপা বলে, আমার জমির কিছু অংশ বিক্রি করে তুমি একটা স্কুল বানাবা, তোমার এই শখ তুমি সত্যিই পূরণ করবা। আমার তো চোখের জ্যোতি কম, তাই পড়তে পারিনি, গ্রামের সকল ছেলেমেয়েরা পড়াশোনা করবে, এতেই আমি খুশি। এরপর আমরা দেখি তারা দুজন একটা ব্রিজের উপরে এসে থামে। এখানে মফিজ রূপাকে তার ভালোবাসার কথা বলে এবং জানায় সে সারা জীবন রূপার সাথেই থাকতে চায়। এরপর তারা বাড়ি ফিরলে মফিজ খুবই মন খারাপ করে, রূপাকে ছাড়া সে কিভাবে থাকবে সেই কথা ভেবেই কেঁদে বুক ভাসায় মফিজ। মফিজের কান্না দেখে আরও আবেগ আপ্লুত হয়ে পড়ে রূপা। রূপা তখন মফিজকে বোঝানোর চেষ্টা করে এবং সে মফিজের ভালোবাসায় খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন মফিজ নৌকায় করে রূপাকে তার মায়ের কাছে পৌঁছে দিচ্ছিল। এমন সময় মফিজ বলে, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না, আমার সময় কাটতে চাইবে না। তখন রূপা তাকে কিছু কাজ দেয় যাতে মফিজের এই সময়গুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটে। রূপার যে জমিগুলো ছিল সেগুলো বিক্রি করে মফিজকে একটা ব্যবসা দাঁড় করাতে বলে, আর তাদের যে একতলা বাড়ি আছে সেটাকে 2 তলা বাড়ি বানাতে বলে, যাতে রূপা তাদের আগত সন্তানকে নিয়ে নতুন বাড়িতে উঠতে পারে। সেই সাথে মফিজের সেই শখটাও পূরণ করতে বলে। মফিজ যে স্কুলের স্বপ্ন দেখেছিল সেটাও বানাতে বলে। যেহেতু এসব করতে অনেক টাকার প্রয়োজন, তাই রূপার নামে যত জমে জমা আছে সকল কিছুই মফিজ তার নিজের নামে করে নেয়, আর এজন্য সে রূপাকে একটা স্বাক্ষর দিতে বলে, আর রূপাও তখন সরল মনে স্বাক্ষরটা করে দেয়। এরপর রূপাকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার পর মফিজ রূপার 5 কোটি টাকার জমি বিক্রি করে ফেলে। তবে এই সকল কাজেই মফিজের এক বন্ধু ছিল তার পাশে, যে ছিল নৌকার মাঝি। সে সকল কাজেই মফিজকে সহযোগিতা করত, আর এই বন্ধুটাই মফিজ হারানোর মামলা করেছে পুলিশের কাছে। পুলিশ এবার এই মাঝিকে জেরা করতে আনে, কারণ রূপার ভাষ্যমতে এই মাঝি মফিজের সব পাপের সাক্ষী। তখন সেই মাঝি জানায়, মফিজের বাবা একসময় অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু এক পর্যায়ে সে হয়ে পড়ে নেশাগ্রস্ত। মদের টাকা জোগাড় করার জন্য নিজের সহায় সম্পত্তি সবটাই অনেক কম টাকায় বিক্রি করে দিয়েছিল। গ্রামের অনেকেই এই সুযোগ নিয়েছিল, এমনকি রূপার বাবাও মফিজের বাবার নেশাগ্রস্ত হওয়ার সুযোগ নিয়ে লাখ টাকার জমি 1000 টাকায় হাতিয়ে নিয়েছিল, আর এই কাজটা সে প্রতিনিয়ত করত। এভাবেই মফিজের বাবা নিঃস্ব হয়ে পড়েছে। তাই মফিজের টার্গেট ছিল রূপাকে বিয়ে করে তার হারানো সম্পদ পুনরুদ্ধার করা। এজন্যই মফিজ কালো এবং দুর্বল দৃষ্টিশক্তির রূপাকে বিয়ে করেছে। তার সবকিছুই প্ল্যান মতো হচ্ছিল, কিন্তু মফিজ 5 কোটি টাকার মালিক হয়ে নিজেকে সামলাতে পারে না। টাকা খরচ করতে আর সুখের সময় কাটানোর জন্য শুরু হয়ে যায় তার পতিতালয়ে যাওয়া। সেখানে সে সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে সময় কাটায় এবং অনেক বেশি পরিমাণে বকশিশ দেয়। এর মধ্যে ঢাকা থেকে তাকে ফোন করে তার বন্ধু জাহাঙ্গীর। মফিজের অনেক টাকা পয়সা হয়েছে শুনে সে তাকে ঢাকায় আসতে বলে, আর জানায় এখানে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে, মডেল আছে, এখানে এসে ব্যবসা করো, ইনকামও হবে, ফুর্তিও হবে। এসব কথা শুনে মফিজ সুন্দরী নায়িকাদের সঙ্গ পাওয়ার জন্য ঢাকায় চলে আসে। ঢাকায় এসে নতুন সিনেমার জন্য নায়িকা হিসাবে বেছে নেয় পৃথিলা নামের এই টপ মডেলকে। পৃথিলা ছিল যেমনই সুন্দরী তেমনই হ্যান্ডসাম। এরপর জাহাঙ্গীর যখন পৃথিলার সাথে মফিজের পরিচয় করিয়ে দেয় এবং জানিয়ে দেয় এই মফিজই হচ্ছে এই সিনেমার প্রডিউসার, তখন পৃথিলা মফিজের সাথে হাক করতেই বিগলিত হয়ে পড়ে মফিজ। এরপর সিনেমার শুটিং শুরু হলে পৃথিলা সহ অন্যান্য মডেলদের ছোট ছোট ড্রেস দেখে মফিজ উত্তেজিত হয়ে পড়ে। পৃথিলাকে বিছানায় পাওয়ার জন্য জাহাঙ্গীরকে দিয়ে সাধারণ অবস্থায় পৃথিলা সিনেমার জন্য যে টাকা নেয় তার চেয়েও বেশি টাকা দেওয়ার অফার করে, কিন্তু মফিজ পৃথিলার শরীরে স্পর্শ করতে গেলেই নানাভাবে সে মফিজকে অ্যাভয়েড করছিল। তাই মফিজ জাহাঙ্গীরের পরামর্শে 3.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে পৃথিলাকে উপহার দেয়। মফিজ বিনিময়ে শুধু চায় পৃথিলাকে কাছে পেতে। এরপর জাহাঙ্গীর এসে পৃথিলাকে অনুরোধ করে মফিজকে সময় দেওয়ার জন্য। মফিজ পৃথিলাকে হোটেল রুমে ঢুকিয়ে বিদেশি জন্ম নিরোধক দেখিয়ে বাজে ইঙ্গিত করে। তখন পৃথিলা ভয়ঙ্করভাবে ক্ষেপে যায়। আসলে সবারই একটা ধারণা আছে সিনেমার নায়িকাদের বুঝি টাকা ঢাললেই পাওয়া যায়, কিন্তু সবার ক্ষেত্রে এটি সত্য নয়। তাই মফিজ এই সিনেমার পেছনে 5 কোটি টাকার পুরোটাই খরচ করার পরেও পৃথিলা তার হাতে ধরা দেয় না। তাই মফিজ অনেক আফসোস করে আর সর্বশান্ত হয়ে দুঃখ নিয়ে গ্রামে ফিরে আসে। কিছুদিন পর তার বাড়িতে থাকতে আসে মফিজের শালী এবং তার হাজব্যান্ড। 2টা প্রতিষ্ঠানে তার শালিকার ইন্টারভিউ দেওয়ার কথা চলছে, তাই তারা 10 দিন মফিজের বাড়িতে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। গ্রামের কলপাড়ে যখন মফিজের শালী গোসল করত তখন জানালা দিয়ে লুকিয়ে সেই দৃশ্য অবলোকন করে
উত্তেজিত হতো মফিজ। দামি সিগারেট খাইয়ে মফিজ তার শালীর হাজবেন্ডের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলে। এরপর দেখা যায় তার শালীর হাজবেন্ডের অফিসে একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে তখনই অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তবে সে যাওয়ার সময় মফিজের হাতে তার স্ত্রীকে তুলে দেয়, যাতে মফিজ বড় ভাইয়ের মতো করে শালিকার দায়িত্ব পালন করে। কিন্তু এই মফিজ তো ছিল আরও মারাত্মক। এই রাতটাকে সে বেছে নেয় তার শালীর সাথে নষ্টামি করার জন্য। কিন্তু তার শালী এভাবে আপত্তিকর অবস্থায় গায়ে হাত দেওয়ার জন্য সেদিন সারা রাত কেঁদে বুক ভাসায়। কিন্তু পরদিন রাতে আবারও সুযোগ বুঝে মফিজ তার শালীকে জড়িয়ে ধরে। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই তার স্ত্রী রূপা এবং তার শালিকার স্বামী দুজনেই সেখানে চলে আসে। নিজের অপরাধ স্বীকার করে রূপার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে মফিজ। এরপর মফিজ তার এই ঘটনার দায় চাপিয়ে দেয় তার শালিকার উপর। সে রূপাকে বোঝায় তার টাকা পয়সার লোভে তার শালিকাই তাকে লোভ দেখিয়ে নিজের কাছে রেখেছে। এরপর রূপা যখন জানতে পারে মফিজ সব টাকা পয়সা নষ্টামি করে খরচ করে ফেলেছে, তখন রূপা অনেক কষ্ট পায় এবং মফিজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তখন কাঁদতে কাঁদতে মফিজ বলে, তুমি বিশ্বাস করো আমি একদম নির্দোষ, আমার কোনো দোষ নেই, আমি তোমার একটা টাকাও নষ্ট করি নাই, আমি স্কুল বানাইতে দিছি, সাথে মসজিদও বানাইতেছি, শুধু বাকি আছে বাড়ির কাজটা। এই কাজটা আমি যখনই করতে যাবো তখনই এই জামাই বউ আইসা আমার সাথে ষড়যন্ত্র করলো, আমাকে ফাঁসাইয়া দিল এই মিথ্যা সম্পর্কে। তুমি আমাকে 3 দিন সময় দাও, এর মধ্যে আমি তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব, আর যদি না পারি তাহলে তুমি আমারে মায়েরা ফেলবা। এই বলে মফিজ তার কাছে 3 দিন সময় চাই। আর এই 3 দিনের জন্য মফিজ রূপাকে বাপের বাড়িতে রেখে আসতে চায়। তবে তার মনে মনে ছিল অন্য প্ল্যান। সে মনে মনে প্ল্যান করে সে রূপাকে মেরে ফেলবে এবং রূপার বাকি সম্পত্তির মালিকও সে হবে। এরপর মফিজ তার সেই মাঝি বন্ধুর সহায়তায় তার বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য বের হয়। এরপর তারা যখন ঠিক মাঝ নদীতে, তখন এই রূপাকে তার ভালোবাসার প্রিয় মানুষ মফিজ ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তারা জানতো রূপা সাঁতার পারে না, কিন্তু রাখি আল্লাহ মারেকে রূপা সেদিন কোনোভাবেই একটা ভাঙা ডাল ধরে তীরে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু এই দুর্ঘটনায় মারা যায় তার গর্ভের সন্তানটা। রূপা তখন পুলিশকে জানায়। এরপর থেকে তার সঙ্গে তার স্বামী মফিজের আর কোনো যোগাযোগ নেই। এসব ঘটনা থেকে পুলিশ যখন জানতে পারে যে এই সেই মাঝি যে মফিজের সঙ্গে প্ল্যান করে রূপাকে নৌকা থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, তখন পুলিশ উল্টো সেই মাঝিকে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়। তখন মাঝি তার করা অভিযোগ তুলে নিতে চায় এবং বিনিময়ে সে কিছু টাকা চায়। মূলত এই মাঝি রূপার কাছ থেকে টাকা খাওয়ার আশায় এই অভিযোগটা করেছিল। তখন পুলিশ সেই মাঝিকে বের করে দেয়, আর তখন রূপাও পুলিশ হেফাজত থেকে মুক্তি পায়। কিন্তু আসলে এরপর কি ঘটেছিল সেটা আমাদের জানাতে গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। রূপা সেদিন নদী থেকে বেঁচে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে মফিজের বাড়িতে। মফিজ তখন পালানোর চেষ্টা করলে রূপা এক কোপ দিয়ে তার হাত কেটে দেয়। তারপর রূপা তার গ্রামের সকল সম্পত্তি বিক্রি করে ঢাকায় এসে সেটেল হয়। এই রূপা মূলত চেয়েছিল তার স্বামী মফিজকে মানসিক যন্ত্রণা দিতে। এজন্য পঙ্গু স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে তার সামনেই তার সেই বোনের স্বামীকে দিয়ে নোংরা কাজ করাতো, আর মফিজ সেগুলো দেখে ভয়ঙ্করভাবে মানসিক আঘাত পেত। এভাবেই চলছিল তার শাস্তি। তারপর যখন রূপা বুঝতে পারে মফিজকে শাস্তি দেওয়ার চক্করে সে নিজেও অনেক খারাপ কাজ করে ফেলেছে, তখন সে এরকম খারাপ কাজ বন্ধ করে দেয় এবং মফিজকে চিরতরে হত্যা করে ফেলে। এবং এরপর সে মফিজের লাশটা পুঁতে রাখে তার বাড়ির মেঝেতেই। আর এখানেই শেষ হয় পাপ কাহিনী নামের ওয়েব ফিল্মটির। তো আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে জানাবেন আপনি যদি রূপার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? এমন স্বামীকে কি ক্ষমা করতেন, নাকি আপনি তার সাথে আরো ভয়ঙ্কর কিছু করতেন? জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।